মরুভূমির মাঝে নিস্তব্ধ গ্রাম। আশেপাশে নেই কোনো মানুষের ছিটে ফুটো। ঘন কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় বিল্ডিং, যেখানে রাত আর দিন মনে হয় যেন একই, কিন্তু সেখানে রয়েছে এক অজানা কারোর উপস্থিতি, যে কিনা আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে এক হাসি খুশি পরিবার। কি চায় এই ছায়া? কেনই বা এই এলাকায় নেই কোনো মানুষের অস্তিত্ব? এইসব কিছুর উত্তর জানতে হলে দেখতে হবে 2013 সালে মুক্তি পাওয়া মুভি দি জিন। তো কেমন আছো আমার প্রিয় ভিউয়ার্স? আশা করি ভালো আছো। আমি হলাম অপু, আর তোমরা আছো সিলিবের ভৌতিক জগতে। তাছাড়া ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে এক দম্পতিকে দেখতে পাই। 1 বছর আগে তাদের সন্তান মারা গিয়েছে। আজ তারা তাদের মেয়ের কবর জিয়ারতে এসেছে। তাদের নাম খালেদ ও সালামা। প্রবল বৃষ্টির মাঝে খালেদ দূরে এক ছায়ামূর্তিকে দেখতে পায়, তবে কিছুক্ষণ পর সেটা উধাও। সেখানে থেকে সারা চলে যায় সাইকিয়াট্রিস্ট সুমেলের কাছে। আসলে মেয়ে মারা যাওয়ার কারণে সালামা মানসিক ট্রমার শিকার। সে মনে করে তার ভুলের কারণে তার বাচ্চাটি মারা গিয়েছে। খাওয়া দাওয়া বাদ দিয়ে সে সবসময় ডিপ্রেশনে ভোগে। সুমেল সালামাকে ট্রমা থেকে বের করার জন্য অনেকবার চেষ্টা করার পরও সে ব্যর্থ। তাই তাকে ফ্যামিলির কাছে যাওয়ার জন্য পরামর্শ দেয়, কেননা পরিবারের সাথে সময় কাটালে সে পুরনো সব কষ্ট ভুলে যাবে। কিন্তু সালামা কোনো মতেই সেখানে যেতে রাজি না, কারণ তার দেশের বাড়িতে একেবারেই ভালো লাগে না। তাছাড়া জায়গাটা এখান থেকে প্রায় 7000 মাইল দূরে। খালেদ ও সুমিলের কথায় একমত। খালেদ বলে সে এখানে একটি উচ্চমানের কাজের অফার পেয়েছে, সেখানে গেলে চাকরিটা অনায়াসে করতে পারবে। সালামা প্রথমে রাজি না হলেও দুইজনের জোড়াজুড়িতে সে রাজি হয়ে যায়। ঘটনা শিফট হলে আমরা 3 বন্ধুকে দেখতে পাই। সাহিদ এবং আব্দুল্লাহ তার আমেরিকান বন্ধু ববিকে মরুভূমির এক নির্জন জায়গায় ঘুরতে নিয়ে এসেছে। আজ তারা সারা রাত এখানে ক্যাম্প করবে। ববি বলে, এখানে কি কোনো জনমানবের বসবাস নাই নাকি? চারিপাশটা এত নির্জন কেন? সাহিদ জানায় জায়গাটা এক সময় এক গ্রাম ছিল, কিন্তু জিনের কবলে পড়ে গ্রামের সবাই বয়ে পালিয়ে যায়, আর তারপর থেকে এই জায়গাটা পরিত্যক্ত। তবে আব্দি এইসব জিনদের বিশ্বাস করে না। সে এটা নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। রাতে 3 বন্ধু মিলে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছে। ববি লক্ষ্য করে আব্দুল্লাহ আগুনে কিছু একটা পুড়াচ্ছে। ববি এটার বিষয়ে জিজ্ঞেস করলে আব্দুল্লাহ জানায় এটা আমাদের জিনদের থেকে প্রোটেক্ট করবে, যারা কিনা আমাদের আশেপাশে উপস্থিত রয়েছে। তবে ববি তার কথায় বিশ্বাস করে না। সে বলে, যে জিনিস চোখে দেখা যায় না সেটা আবার কিভাবে আমাদের ক্ষতি করবে? তোমার জিন বন্ধুদের বলো যে আমার সামনে আসতে, তাহলেই আমি বিশ্বাস করব। তখন সাইদ তাকে একটা গল্প শোনাতে শুরু করে, যেটা ছোটবেলা তার দাদি তাকে শোনাতো। সে বলে, একসময় এই জায়গাটায় অনেক মানুষের বসবাস ছিল, তবে সেখানে উম্মল দয়েস নামে এক সুন্দরী নারী বসবাস করত, যে কিনা রাতের আধারে মানুষের ক্ষতি করে বেড়াতো, এমনকি মানুষ হত্যা করত। তার অর্ধেক ছিল মানুষ আর অর্ধেক ছিল জিন আকৃতির। পুরো গ্রামে এই বই ছড়িয়ে পড়লে বয়ে মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সাইদের কথা শুনে ববি বয়ে পেয়ে যায়। বইয়ের চাপে তার হিসু চলে আসলে সে ফ্রেশ হতে কিছুটা দূরে চলে যায়। তার এই অবস্থা দেখে আব্দুল্লাহ ও সাহিদ তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। হিসু শেষ করে ক্যাম্পে আসলে দেখে সেখানে কেউ নেই। কিছুক্ষণ কুচাকুচির পর সে সাইদকে কোণে শুয়ে থাকতে দেখে। সে মনে করে তারা দুইজন হয়তো তাকে ভয় দেখানোর জন্য এইসব ড্রামা করছে। তবে সামনে এগোতেই সাহিদকে কেউ অন্ধকারে টেনে নিয়ে যায়। আব্দি ফোনের টর্চ ছেলে তাকে খুঁজতে শুরু করে এবং তার উদ্দেশ্যে বলে, দেখ ভাই, আমার সাথে মজা নিস না, আমি কিন্তু ভীতু না, তোরা ফিরে আয়, না হলে আমি এখান থেকে চলে যাব। তবে তাদের কোনো উত্তর নেই। হঠাৎ বিল্ডিং এর জানালা ভেঙে তার উপর পড়ে। ফিরে তাকালে সে কাউকেই দেখতে পায় না। রাগের মাথায় দরজা ভেঙে উপর ফ্লোরে গিয়ে পৌঁছায়। সেখানে সে সাইদকে দেখতে পায়। সাইদ অদ্ভুত ভঙ্গিতে বলে, সে বলেছে আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তোকে করবে। কথাটা শুনে ববি বয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসে। গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে দেখে গাড়িটা স্টার্ট হচ্ছে না। তখনই এক জিন তাকে নৃশংসভাবে হত্যা করে। সিন শিফট হলে আমরা সালামা এবং খালিদকে এয়ারপোর্টে দেখতে পাই। বলতে ভুলে গিয়েছিলাম যে তারা যেখানে এসেছে সেই জায়গার নাম রাসেল কাইমা। সালামার বাবা মা ও বোন তাদেরকে রিসিভ করতে সেখানে আসে। অবশেষে তারা রওনা হয় তাদের গন্তব্যে। যাওয়ার পথে সালামার বাবা সালামাকে বলে, তোমরা এখন একটা বাচ্চা নাও, আর কতদিন বা একা থাকবে? তবে সালামা বলে এখন সে
বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত নয়। আগে সুস্থ হয়ে উঠি, তারপর দেখা যাবে। গন্তব্যে যেতে এখনো অনেক রাস্তা বাকি। গাড়ি গিয়ে ঢুকে এক টানেলের ভিতর। রাস্তাটা বেশ কুয়াচ্ছন্ন, তাই আস্তে আস্তে গাড়ি চালিয়ে এগোচ্ছে। কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ ড্রাইভ করার সময় মনে হলো কেউ একজন তাদের সামনে দাঁড়িয়ে আছে। গাড়ি থামিয়ে খালেদা চেক করতে গেলে সেও কারো উপস্থিতি টের পায়, তবে কুয়াশার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে না। তখনই সামনে এক বিশাল বড় বিল্ডিং দেখতে পায়। তারা গন্তব্যে পৌঁছে গিয়েছে। বাবার কাছ থেকে জানতে পারে জায়গাটা বেশ নির্জন এবং বিল্ডিংটিতে অনেক কমই মানুষ বসবাস করে, এমনকি আশেপাশেও কোনো মানুষের অস্তিত্ব নেই। ভিতরে গিয়ে ঢুকলে পরিচয় হয় শ্যামের সাথে। শ্যাম হচ্ছে এখানকার ম্যানেজার। শ্যাম তাদেরকে তাদের রুমটি দেখিয়ে দেয়। তাদের রুমটি ছিল 6th ফ্লোরে। তবে শ্যামের বাপভঙ্গি সালামার মায়ের কাছে একদম ভালো মনে হয় না, তাই সে সালামাকে বলে তুই এর কাছ থেকে দূরে থাকিস, তার হাব ভাব মোটেও সুবিধার নয়। রুমটির ভিতর ঢুকলে তাদের ঘরটা বেশ পছন্দ হয়। সালমার মা সালামাকে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাসের 3টা পড়তে দেয় এবং তাকে বলে এইগুলো যেন সে সবসময় দেয়ালে ঝুলিয়ে রাখে, যাতে করে কোনো অশুভ শক্তি ঘরের ভিতর প্রবেশ করতে পারবে না। বাকিরা অন্য রুমগুলো চেক করতে গেলে সালামা রুমের ভিতরের ইয়ারভিন থেকে বাচ্চাদের কান্নার শব্দের সাথে কারোর গুনগুন করে গানের শব্দ শুনতে পায়। ইয়ারভিনটার ভিতর চেক করতে গেলে সেখানে কিছুই নেই। তখনই হঠাৎ জানালায় কারোর হাত দেখতে পায়। সালামা বয়ে চিৎকার দিয়ে উঠে। তার চিৎকার শুনে বাকিরা সেখানে উপস্থিত হয়। সালামা তাদেরকে বিষয়টা জানায়, তবে তারা সেখানে কিছুই দেখতে পায় না। তাছাড়া এত উঁচু জায়গায় কেই বা থাকবে। সালামা এটা তার মনের ভুল ভেবে নেয়। বাবা মাকে বিদায় দিয়ে রুমে আসলে সালামা জানায় তার এখানে একেবারেই ভালো লাগছে না, সে নিউ ইয়র্কে চলে যেতে চায়। সালামার বাবা মায়ের গাড়ি ঘন কুয়াশার মধ্যে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। কোনো মতেই গাড়ি স্টার্ট হচ্ছে না। আয়শা সালামাকে কল দেয় সাহায্যের জন্য, কিন্তু ফোনে কোনো সিগন্যাল নেই। বাবা বলে এই কুয়াশার মধ্যে ফোনের সিগন্যাল না থাকাটাই স্বাভাবিক, তোমরা চিন্তা করো না, গাড়ি এখন স্টার্ট হয়ে যাবে। কথাবার্তার মাঝে হঠাৎ আয়শা গাড়ির বাইরে এক অবয়বকে দেখতে পায়। আস্তে আস্তে অবয়বটি তাদেরকে হর্ন করতে শুরু করে। তার অত্যাচারে তারা ভীষণভাবে ভয় পেয়ে যায়। শয্যার সীমা পাড়িয়ে গেলে সালামার বাবা রেগে বাইরে বেরিয়ে আসে এবং তাকে হুমকি দিতে শুরু করে। সে বলে কে আছিস, এখন সামনে আয়, কাপুরুষের মতো লুকিয়ে গেলি কেন? কিন্তু আশেপাশে কিছুই নেই। তবে গাড়ির নিচটা চেক করতে একটা ট্রাক এসে তাদেরকে চাপা দিয়ে চলে যায়। অন্যদিকে খালেদ অফিসে যাওয়ার জন্য বেরোতে চাইলে সালমা তাকে যেতে দেয় না, কারণ সে এত নির্জন একটা জায়গায় একা একা থাকতে পারবে না। তাছাড়া সে খালেদকে বলে তার এখানে আর একদম ভালো লাগছে না, সে নিউ ইয়র্কে চলে যেতে চায়। তবে খালেদ এটা কোনো মতেই চাচ্ছে না, কারণ এখানে সে অনেক বড় পদে চাকরি পেয়েছে, যেটা সে কোনো মতেই হাতছাড়া করতে পারবে না। খালেদ বলে আমরা চাইলে একটা সন্তানও তো নিতে পারি, তাদের করে তুমি আর একাকে অনুভব করবে না। তবে সালামা এই কথাটি ইগনোর করে চলে যায়। খালেদ অফিসে চলে গেলে সালামা বাইরে কয়েকটা হিংস্র কুকুর দেখতে পায়। কুকুরগুলো তাকে দেখে ঘেউ ঘেউ করে চিল্লাতে শুরু করে। সালামা বয়ে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। অ্যাপার্টমেন্টে ঢুকলে নজর যায় সেখানকার সিসিটিভি ক্যামেরার দিকে। দেখে কোনো এক অবয়ব হামাগুড়ি দিয়ে তার রুমের ভিতর প্রবেশ করেছে। সাথে সাথে সে সেমিকে ডাক দেয় এবং বিষয়টা তাকে জানায়। সেমি এসে আবারও চেক করলে সে কাউকেই দেখতে পায় না। তবে সালমা তাকে বলে আমি নিজ চোখে দেখেছি কেউ একজন আমার রুমের ভিতর প্রবেশ করেছে, তুমি এখনই গিয়ে রুমটা ভালোভাবে চেক করে আসো। সেম বাধ্য হয়ে রুমটাতে আসলে দেখে রুমটার দরজা সত্যি সত্যি খোলা। সালামাকে বাইরে রেখে ভিতরে প্রবেশ করলে সে কাউকেই দেখতে পায় না। তবে টেবিলের ওপর আল্লাহর 3 ফুল দেখতে পায়। সেগুলোকে হাত দিতেই সাথে সাথে তার শরীরে জ্বালাপোড়া সৃষ্টি হয়। সাফ সাফ বোঝা যাচ্ছে সেমও জিনদের মধ্যে একজন। বাইরে এসে সালামাকে বলে ভিতরে কেউ নেই, আপনি এখন যেতে পারেন। তখনই একটা মেয়ে এসে সেখানে উপস্থিত হয়। তার নাম সারা। দুইজনের পরিচয়ের মাঝে সারা অদ্ভুতভাবে সালামার সম্পূর্ণ ডিটেলস একে একে বলতে শুরু করে, যেমন সালামা কোথায় থাকে, তার কোন কোন জায়গায় বেশি পছন্দ, কোন কোন খাবার তার বেশি ভালো লাগে। সালামা এইসব শুনে রীতিমতো অবাক, কারণ তার সাথে আগে কখনো দেখা হয়নি। তাহলে এইসব জানলো কিভাবে? কথার এক পর্যায়ে সারা বলে তো তোমার স্বামীর সাথে কখন দেখা করাচ্ছ? কথাটা শুনে সালামার কিছুটা রাগ হয়, তাই তাকে বিদায় জানিয়ে সে তার রুমে প্রবেশ করে এবং তার বোনকে বয়সে সবকিছু বলে যে তার এখানে আর ভালো লাগছে না, একা একা থাকাটা তার কাছে বিরক্তিকর বলে মনে হচ্ছে। তার এখানে আসা একদম উচিত হয়নি। তাছাড়া এখানের পরিস্থিতি একেবারে স্বাভাবিক নয়। এই বলে বস্তা সেন্ড করার পর ফ্লোরের থেকে সে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়।
পাশের রুমে গেলে ফ্লোরে কারোর হাত ও পায়ের চাপ দেখতে পায়। এরই সাথে তার বাচ্চার রুম থেকে শিশুদের কান্না শব্দ ভেসে আসে। এইসব কিছু মিলিয়ে সালামা বইয়ের নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। ধীর পায়ে বাচ্চার রুমে গেলে বেডের উপর অনেকগুলো পুতুল দেখতে পায়। পুতুলগুলো দেখে সালামার তার সন্তানের একটা ভিশনস মনে পড়ে যায়। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তার সন্তান মোটেও স্বাভাবিক ছিল না। চেহারা ছিল একেবারে ভিন্ন। হুশ ফিরলে সাথে সাথে সে খালেদকে কল দেয়। খালেদ কলটা করতে গেলে হঠাৎ কালো বোরকা পরিহিত অভাবকে দেখতে পায়। সালামা একের পর এক কল করেই যাচ্ছে, কিন্তু খালেদ সেটা রিসিভ করে না। সালামা কোনো উপায় না পেয়ে সে নামাজ পড়তে লেগে যায়। তখনই তার পিছনে সাদেক অবয়ব ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। নামাজরত অবস্থায় হঠাৎ অবয়বটি তার মায়ের রূপ নিয়ে তার সামনে আসে। সালামা মাকে দেখে নামাজ সম্পূর্ণ না করে উঠে যায়। সালামা মাকে বলে, তুমি এখানে কিভাবে আসলে? জায়নাব বলে, অ্যাপার্টমেন্টের দরজা খোলা ছিল, আমি তোমার সাথে কথা বলার জন্য এখানে এসেছি। তোমার সাথে সন্তানের বিষয়ে কিছু কথা ছিল। সালামা বলে, কি কথা? জায়নাব বলে, তুমি আরেকটি সন্তান নিচ্ছ না কেন? তুমি কি চাও না তোমার আরেকটি সন্তান হোক? সালামা বলে, আমি এখন এটার জন্য প্রস্তুত নই। আয়নাব দীর্ঘ গলায় বলে, তুমি কি ভয় পাচ্ছ যে তোমার সন্তানটি আগের মতো কুৎসিত হবে? মায়ের এই কথাটাই সালামা রীতিমতো অবাক। সালামা কান্না ভরা চোখ নিয়ে বলে, আপনি এটা কিভাবে জানলেন? আমি তো এটা কাউকে বলিনি। জানাব অদ্ভুত ভঙ্গিতে বলে, তুমি কি জানো না হত্যা একটি মহাপাপ? বুঝতে আর বাকি রইল না যে সালামা তার নিজের সন্তানকে নিজেই হত্যা করেছে। সালামা বলে, আমি এটা ইচ্ছা করে করিনি, বাধ্য হয়ে করতে হয়েছে। জানাব বলে, যাও ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসো। সালামা ফ্রেশ হতে গেলে তার ফোনে এক ব্যক্তির কল আসে। জানাব কলটি রিসিভ করলে অপর পাশ থেকে পুলিশ জানায়, আপনার বাবা মা এবং বোন আর বেঁচে নেই, আপনি এখনই ঘটনাস্থলে আসুন। সালামা ফ্রেশ হয়ে আসলে মা বলে, এখন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন আমি যাই, তুমি নিজের খেয়াল রেখো। মাকে বিদায় জানিয়ে বিল্ডিং এ প্রবেশ করলে নজর যায় সিসিটিভি ক্যামেরার দিকে। দেখে খালেদ অ্যাপার্টমেন্টের লিফটের ভিতরে দাঁড়িয়ে আছে। সাথে সাথে সে খালেদকে কল করে, তবে দেখা যায় খালেদ এখনো অফিসে। কল রিসিভ করতে গেলে সে আবারও সেই একই ভিশনস দেখতে পায়। তাছাড়া মনিটরে চোখ পড়লে দেখে সেখানে আরবি ভাষায় লেখা, হত্যা একটি মহাপাপ। খালেদের কোনো কিছুই বুঝতে পারে না, তবে সে চিন্তায় পড়ে যায়। সাথে সাথে বাড়িতে আসার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সালামা কিচেনে পানি আনতে গেলে দেখে দেয়ালের এক কোণে তার বাচ্চার আল্ট্রাসাউন্ডের পিকচার রয়েছে। সাথে সাথে সে খালেদকে কল করে। খালেদ কল রিসিভ করলে রাগের মাথা তাকে কথা শোনাতে থাকে। সে বলে, তুই আমার মাকে আমাদের বাচ্চা সম্পর্কে কি বলেছিস? খালেদ বলে, কই, আমি তো কিছু বলিনি। তাছাড়া আমি এখনো গাড়িতে, তোমার মায়ের সাথে তো দেখাই হয়নি, তাহলে আমি কিভাবে তোমার মাকে বলবো? খালেদের কথা শুনে ড্রাইভার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। খালেদ বলে, আমি বাড়ির পথে রওনা হয়েছি, রুমে ঢুকলে তোমার সাথে কথা বলবো, এখন রাখি। বিল্ডিং এর ভিতর ঢুকলে সে সেমিকে কোথাও দেখতে পায় না। লিফটে উঠলে সারার সাথে তার দেখা হলে তাদের মধ্যে একে অপরের সাথে পরিচয় হয়। সারা বলে, আপনি কি এখানে নতুন এসেছেন? খালেদ বলে, হ্যাঁ, তবে আপনি কিভাবে জানলেন? সারা বলে, এই জায়গায় তেমন মানুষ থাকে না, আপনাকে আগে কখনো দেখিনি, তাই অনুমান করলাম। কথাবার্তার মাঝে সারার প্রতি খালেদের এক অদ্ভুত একটা মায়া কাজ করতে শুরু করে। খালেদ তার প্রতি আকৃষ্ট হচ্ছে। সারাকে সে বিদায় দিয়ে সে তার রুমে চলে আসে। রুমে আসলে সালামা তাকে বলে, তার এখানে ভালো লাগছে না, এখানে তার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, যেমন কারোর গুনগুন করে গানের শব্দ, বাচ্চাদের কান্নার শব্দ, এইসব অলৌকিক ঘটনা তার সাথে ঘটছে। তাছাড়া মা এখানে আমাদের বাচ্চার মৃত্যুর বিষয়টা কিভাবে জানলো? খালেদ বলে, এগুলো তোমার মনের ভুল ছাড়া অন্য কিছু না, কিছুক্ষণ রেস্ট করে দেখবে সব ঠিক হয়ে যাবে। অতিরিক্ত ডিপ্রেশনের কারণে তোমার হেলুসিনেট হচ্ছে। সালামা খালেদকে তাদের বাচ্চাটির আল্ট্রাসাউন্ড দেখালে খালেদ বলে, এটাতে আবার কি হয়েছে? খালেদ সেটা তার হাতে দিলে সালামা দেখে সেখানে তাদের দুইজনের একসাথে পিকচার রয়েছে। সালামা রীতিমতো অবাক, কেননা একটু আগেই তো এখানে বাচ্চাদের আল্ট্রাসাউন্ডের পিকচার ছিল। কথাবার্তার মাঝে সেখানে সারা আসে এবং তাদেরকে তার বাসায় ইনভাইট করে। খালেদ সাথে সাথে রাজি হয়ে যায়, তবে সালামার কাছে তার হাব ভাব একেবারে ভালো টেকছে না। সে খালেদকে বলে, আমার মেয়েটিকে মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না, সেখানে গেলে হয়তো কোনো বিপদ হতে পারে,
খালেদ বলে তেমন কিছু হবে না, সারা অনেক ভালো মেয়ে, সে কেন আমাদের ক্ষতি করবে? তাছাড়া তোমার মন ভালো নেই, সেখানে সবার সাথে থাকলে তোমার মন ভালো হয়ে যাবে। সেখানে গেলে দেখে আগে থেকেই অনেক মানুষ উপস্থিত। সালমা সেখানে জিনের বিষয়ে কথা তুললে বাকিরা তাকে নিয়ে হাসতে শুরু করে, কারণ এই যুগে এসে এইসব জিনিসে কেই বা বিশ্বাস করে। তখনই সারা তাকে খাবার সাফ খুলে দেখে খাবারগুলোতে ফুকায় ভর্তি, তবে খালেদ পাশ থেকে সেটা অনায়াসে খেয়ে ফেলে। সালামা বুঝতে পারে না এগুলো তার সাথে ঠিক কি হচ্ছে। এরই মাঝে হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে। খালেদ তাকে ধরতে গেলে হাতে রাখা ড্রিঙ্কস খালেদের ওপর ফেলে দেয়। তাই তাকে সেখানে রেখে খালেদ ড্রেস চেঞ্জ করতে তার ওয়াশরুমে আসলে সে আবারও সেই একই বিশেষ দেখতে পায়। তারই সাথে ঘরের অজানা কারো উপস্থিতি লক্ষ্য করে, যে কিনা গুনগুন করে গান গাচ্ছে। এক পর্যায়ে তার রুমে গেলে মেয়েটি মুখের ঘোমটা সরাতেই দেখে এটা সারা। খালেদ বলে, তুমি আমার রুমে কি করছো? তবে লাইট ফ্লিকার করার সাথে সাথে সে উদাও। খালেদ বুঝতে পারে না যে তার সাথে ঠিক কি হচ্ছে। তাড়াতাড়ি গিয়ে সে সারার রুমে গিয়ে পৌঁছায়, তবে কাকতালীয় ভাবে সেখানে কেউ নেই। দেখে মনে হচ্ছে অনেকদিন যাবৎ রুমটা ফাঁকা। হঠাৎ জানালা পাশে যেতেই অজস্র কাক জানালায় আছড়ে পড়ে। খালেদ বয়ে বাইরে আসলে ফ্ল্যাটের সম্পূর্ণ লাইট ফ্লিকার করতে শুরু করে। তাড়াতাড়ি করে সে লিফটের ভিতর প্রবেশ করে, তবে আচমকা লিফটটা কাজ করা বন্ধ করে দেয়। কোনো মতে নিষ্ঠুরে সে তৎক্ষণাৎ পুলিশকে কল করে এবং সব ঘটনা তাদেরকে জানায়। অন্যদিকে সালামার হুঁশ ফিরলে সে তার মৃত পরিবারের আত্মাদেরকে দেখতে পায়। কিছুক্ষণ পর পুলিশ সেখানে আসলে তারা কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণ চেক করার পর তারা মনে করে কেউ তাদের সাথে মজা নিচ্ছে, কেননা এই জায়গাটা অনেকদিন ধরে পরিত্যক্ত, এখানে কেই বা থাকবে। তবে ভিতরে খালেদ তাদেরকে চিল্লাতে চিল্লাতে বলে, আমি এখানে, দয়া করে আমাকে সাহায্য করো। কিন্তু তার কথা বাইরে পর্যন্ত আসে না, তাই তারা সেখান থেকে চলে যায়। তখনই খালেদের মনে পড়ে যায় সালামার কথা। তাড়াতাড়ি করে লিফটে চড়ে উপরে উঠতে সময় তার পিছনে এক অবয়বকে দেখা যায়, তবে খালেদ পিছনে ফিরলে সে কাউকেই দেখতে পায় না। অন্যদিকে সালামা এক জিনকে বসে থাকতে দেখে। জিনটি হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করে। খালেদ লিফট থেকে বেরিয়ে একটি রুমের ভিতর প্রবেশ করে এবং সে সালামাকে দেখতে পায়। সালামা দীর্ঘরা বলে, সে আমাকে সবকিছু বলে দিয়েছে। সে বলেছে তোমার সন্তান কোনো মানুষ ছিল না, বরং সে ছিল এক জিন, আর আমি তাকে নিজ হাতে হত্যা করেছি। সালামার কথা শুনে খালেদের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। খালেদ বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি তো বলেছিলে এটা একটা দুর্ঘটনা মাত্র, তাছাড়া নিজের সন্তানকে তুমি কিভাবে হত্যা করতে পারলে? সালামা বলে, এইটা আমি ইচ্ছে করে করিনি, তখন আমার কাছে যা ভালো মনে হয়েছে তাই করেছি। সালামা বলে, ও এখন আমার ভিতরে রয়েছে আর আমাকে এখন কন্ট্রোল করছে, দয়া করে আমাকে সাহায্য করো। খালেদ বলে, সে কে? তখনই সেখানে সারা চলে আসে। আসলে সারাই হচ্ছে উম্মাল দুয়াইশ। সারা খালেদের মাথায় হাত দিতেই সে তার বাচ্চার বিশ্বাস দেখতে পায়, আর এখানেই রিভিল হয় গল্পের আসল তথ্য। বহু বছর আগে এক জেলের সাথে এক জিনের অবৈধ সম্পর্কে তাদের একটি বাচ্চা জন্ম হয়। তবে জেলে উম্মাল দুয়াইশকে ধোঁকা দিয়ে আরেকটি বিবাহে আবদ্ধ হয় এবং তাদের আরেকটি সন্তানও হয়। তবে উম্মাল দুয়াইশ সেটা মেনে নিতে পারে না, তাই দ্বিতীয় সন্তানকে হত্যা করে তার নিজের সন্তানকে দিয়ে যায়। তারা যখন বাচ্চাটিকে দেখতে পায়, সাথে সাথে একজন ইমামকে নিয়ে আসে, কারণ সন্তানটি ছিল জিন ও মানুষের সংমিশ্রণ। ইমাম সন্তানটিকে জারফুক করে তার ভিতরে জিনকে বন্দী করে ফেলে এবং তার সাথে নিয়ে যায়। আর সেই বাচ্চাটি আর অন্য কেউ নয়, বরং খালেদ। খালেদ সালামাকে বলে, তুই আমার ছেলেকে মেরেছিস, এখন তুইও মরবি, তোর কোনো ক্ষমা নেই। এইটা বলে সে তাকে বিল্ডিং এর নিচে ফেলে দেয়। ঘটনাস্থলে সারা মারা যায়। আর এখানেই এন্ড হয় জিন মুভির গল্প। তো কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।